সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয়, কোথায় দাঁড়িয়ে দেশ। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন শহীদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য, ফরিদপুর ৪ বিএনপি ও সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, স্বাগত আপনাকে। সুপ্রিয় দর্শক, আজ ৪ আগস্ট ২০২৪ সালের এই দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্যতম বাঁক পরিবর্তনের সময়। যে সময় দেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম রাস্তায় নেমে এসেছিল তারা মানুষের ভোটাধিকারের জন্য, একেবারে যদি বলি বৈষম্য দূর করার জন্য, এবং সেই সাথে ফ্যাসিবাদ শাসনের পতনের জন্য একযোগে তারা কাজ করেছে। এবং ২ বছর পর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমার যেটি শিরোনাম, যে কোথায় দাঁড়িয়ে দেশ। কেননা পক্ষের যে শক্তিগুলো ছিল জুলাই আন্দোলনের, তাদের মধ্যে আমরা মতপার্থক্য দেখতে পাচ্ছি নানান বিষয় নিয়ে। কেননা সেই অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্রকে ফিরিয়ে আনা। অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল, যা তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, রাষ্ট্রকে গণতান্ত্রিক উপায়ে পরিচালনা করা। তাহলে আসলে মতপার্থক্যগুলো কোথায় কোথায় জন্ম নিচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে চাই। কোথায় দাঁড়িয়ে দেশ। শহীদুল ইসলাম বাবুল, যেটি বলছিলাম, সংবিধান সংস্কার করা এবং জুলাই সনদ ইস্যুতে এই গণঅভ্যুত্থানের যে প্রধান শরিক দল আপনারা যারা আছেন, তাদের মধ্যে এত মতপার্থক্য কেন? না, মতপার্থক্য তো থাকবেই। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, প্রত্যেকের ভিন্ন ভিন্ন নীতি, আদর্শ, কর্মসূচি, সেই জন্য মতপার্থক্য এটা তো স্বাভাবিক। গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য এটা। না হলে তো সব আমরা একদল হয়ে যেতাম, এক রাজনীতি থাকতো। তো সেটা তো কাম্য না। প্রত্যেকের আলাদা আলাদা গন্তব্য, আলাদা আলাদা কর্মসূচি, আলাদা আলাদা নীতি, আদর্শ, সেই জন্য মতপার্থক্য আছে, থাকবে। বাট আবার একটা জায়গায় আপনি দেখবেন যে আমাদের দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আবার আমরা কিন্তু ঐক্যবদ্ধ। সেটাই তো আসলে অভ্যুত্থান, সেটাই জুলাই অভ্যুত্থানের যে মূল উদ্দেশ্য সংবিধান সংস্কার, সেটা নিয়ে কেন মতপার্থক্য হবে? একমাত্র উদ্দেশ্য সংবিধান সংস্কার না, অবশ্যই সংবিধান সংস্কার গুরুত্বপূর্ণ। তার আগে আসলে একটু বলে নেওয়া দরকার যে আমরা একটা মহেন্দ্রক্ষণের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে, বা উষালগ্নে দাঁড়িয়ে। রাত পোহালেই ২ বছর আগে আমাদের জুলাই, বহুত কাঙ্ক্ষিত জুলাই, যেটা একটা জগদ্দল পাথর এই জাতিকে অক্টোপাসের মতো গ্রাস করেছিল, তার থেকে আমাদের মুক্তি। এটা একটা বিএনপি মহাসচিব ওই দিন বলেছে, এটা একটা মানে হয়েছে কি, একটা অকল্পনীয় একটা ব্যাপার মনে হয়েছে, অলিক মনে হয়েছে প্রথম আসলে। মানে এরকম স্বপ্নে দেখার মতো ব্যাপার। কারণ এই জাতি হাসিনাকে তার নিয়তি মেনে নিয়েছিল, অনেকেই, যদি আমরা মেনে নেইনি, না হলে আমরা সংগ্রাম করার শক্তি কোথায় পেলাম? মৌলানা রুমি, জালালউদ্দিন রুমির একটা কথা বলেছিলেন যে যখন পৃথিবীর সব আলো নিভে যাবে, তখন ফুলকির মধ্য থেকে যে আগুনের জন্ম নেবে, সেই আগুনের লেলিহান শিখা কেউ দাবায় রাখতে পারে না। আমার শিক্ষক প্রফেসর এমাজউদ্দিন আহমেদ তার মৃত্যুর পূর্বে আমাকে বলে গিয়েছিলেন একবার, যে বাবারা তোমরা হতাশ হয় না। আমি তাকে প্রশ্ন করেছিলাম, স্যার কি হবে, এর পরিণাম কি, পরিণতি কি? উনি বলেছিলেন যে বাবারা তোমরা হতাশ হয় না। আমি 60 বছর রাষ্ট্রবিজ্ঞান পড়িয়েছি, আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছাত্র। আমি যেটা দেখি বা বুঝি আমার এই বুদ্ধিতে, যে এই রিজিম থাকবে না, এই রিজিম টিকবে না। তা আমি বললাম, স্যার কিভাবে টিকবে না? বলে এই আওয়ামী লীগও থাকবে না। আমি কিভাবে টিকবে না, ওইটা কি, পথটা কি? আপনি বলেন। যে কোনোভাবেই টিকবে না, একটা স্প্যাঙ্গের মধ্য থেকে তারা ডিস্ট্রয় হয়ে যাবে, তুমি দেখবা। আমি নাও দেখতে পারি, বাট তোমরা দেখবা। সেই জন্য তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে না। এর থেকে আমরা আসলে শক্তি পেতাম বা পেয়েছি, বা ইতিহাস যতটুকু জেনেছি, তো সেটাই আমরা দেখেছি আসলে জুলাইটা। তো এই জাতির যা কিছু শ্রেষ্ঠ অর্জন, এই জুলাইটা তার মধ্যে অত্যন্ত সমুজ্জ্বল। আমি মুক্তিযুদ্ধ বলেন, যাই বলেন, সবকিছুর মধ্যে এই জুলাইটা এই জাতির একটা অন্যতম শ্রেষ্ঠ অর্জন। এখন জুলাইতে কি পেলাম আর কি পেলাম না, সেই প্রশ্ন যদি করেন, অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু পাইনি। সেটা বিস্তর আলোচনা। একইভাবে যদি তাহসিন রিয়াজ, আপনার কাছ থেকেও জানতে চাই, যে সফল একটা গণ আন্দোলন হলে সেখানে রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে মূল লক্ষ্য, এবং সেখানে সেই পক্ষের শক্তিগুলোকে একত্রিত থাকতে হবে, সেই লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। আপনার কি মনে হয় সেই লক্ষ্যে সবাইকে এখনো একত্রিত হয়ে আছে, নাকি কিছুটা বিচ্যুতি ঘটেছে? আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন। আমি মন্ত্রমুগ্ধের মতন বাউল ভাইয়ের কথা শুনছিলাম, এবং বাউল ভাই যখন বলছিলেন আমি রিকল করছিলাম মুহূর্তগুলো। গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থই বলেছেন যে পুরো জুলাইটাকে যখন আমরা এখন এসে দেখি, খুব অলৌকিক মনে হয়। আপনাদের স্ক্রিনে জুলাইয়ের ফুটেজগুলো চলছিল, আমি লিটারালি নস্টালজিয়া হয়ে যাচ্ছিলাম। আমি ওই স্মৃতিতে আমি চলে যাচ্ছিলাম, যে হোয়াট ওয়াজ দি মোমেন্ট, দি ফাইনাল মোমেন্ট।
এবং এত ত্যাগ, এত সংগ্রাম, এত কষ্ট, এত মানে আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন, এত মানুষের প্রাণের sacrifice। বিনিময়ে। এই যে বাউল ভাই এখানে বসে আছেন, আমরা তো তখন রাজনীতিতে সরাসরি নাই, বাট ওনাদের যে কষ্টগুলো ওই সময়কার আমার মনে পড়ে এখনো। দেখেন এগুলো দলমত নির্বিশেষে বলছি, আমি একটা ভিন্ন দল করি, বাট আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই কথাটা এখনো মনে পড়ে যে কি পরিমাণ জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে এই দেশের মানুষকে নিয়ে গেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার কান্না করে বলছিলেন যে আমাদের ছেলেপেলেরা রাস্তায় ফুল বেচে, আমাদের ছেলেপেলেদের এক একজনের পেছনে 100-200 করে মামলা। আমি জানি না বাউল ভাইয়ের নিশ্চিত 128টা মামলা। তো 2 মামলায় কনভিক্টেড হয়েছে, আর 6 মাস হলে মোটামুটি 100 বছর সাজা হইতো। তো দেখেন ওইখান থেকে আজকে আমরা এইখানে, আপনি যে মতবিরোধগুলো দেখেন না, এগুলো গণতান্ত্রিক মতবিরোধ, এটা থাকবে, এটা 5 আগস্টের পর এটা তো থাকাটা অস্বাভাবিক না। বাউল ভাইয়ের সাথে আমার অনেক প্রশ্ন দ্বিমত আছে, কিন্তু বাউল ভাইয়ের পিঠে যে এখনো ওই যে থানায় যে তাকে পেটানোর যে দাগ, ওই দাগে কিন্তু আমার কোনো দ্বিমত নেই। ওই যে ছাত্রদলের যে ছেলেটাকে জনি নাম করে যে ছেলেটাকে ধরে নিয়ে ক্রসফায়ার করে দিল, ওই যে ওই মায়ের চোখের যে পানি না, ওই পানিতে কোনো দল নাই, পানিতে কোনো মত নাই, ওই পানিতে কোনো মানে আলাদা কোনো সত্তা নাই, ওইটা বাঙালি সত্তা, বাঙালি জাতীয়তাবাদ, ওইটা আমাদের দেশ, ওইটা আমাদের মানচিত্র, ওইটা আমাদের স্বাধীনতা। ফলে জুলাইকে আমরা এক জায়গায় দেখি, এই জায়গাটাতে কোনো পার্থক্য দেখি না, এই জায়গাটায় কোনো ভিন্ন, ওই শব্দগুচ্ছ না আমাদের কানে বাঁধে। ওই যে আসিফ মাহমুদ যে পরশু নয় আগামীকালই হবে ঢাকা লং মার্চ, ওই যে শব্দগুচ্ছগুলো যখন 3 তারিখের সবচেয়ে ক্রাইসিস মোমেন্টামে যখন নাহিদ ইসলাম দ্বারা 1 দফার ঘোষণা দিয়ে দিলেন, ওগুলো আসলে আমাদের মোমেন্টাম, ওগুলো আমাদের স্মৃতির মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়ে গেছে। কাজেই দেখেন জুলাইয়ের যে মত পার্থক্য, ওই মত পার্থক্যগুলো মানে অ্যাটলিস্ট এই 4 তারিখে বসে আমার আর রিকল করতে ইচ্ছা করছে না। এই মত পার্থক্যগুলো থাকবে এবং এই মত পার্থক্যের জায়গায় আলোচনা করার সুযোগ আছে, এই মত পার্থক্যের জায়গায় সমালোচনা করার সুযোগ আছে। আমরা কত সমালোচনা করি, বাউল ভাইয়ের সাথে আমার অত্যাধিক মানে আত্মিক একটা সম্পর্ক, আমরা লম্বা সময় একসাথে ছিলাম, প্রায় 10 থেকে 15 দিন আমরা একসাথে একটা ইন্টারন্যাশনাল ট্রিপে ছিলাম, আচ্ছা, অ্যান্ড উই হ্যাভ বিন গোয়িং থ্রু সো মেনি গুড মেমোরিজ। কিন্তু আবার এই টক শোতে বসলে আমরা বাবুল ভাইদেরকে কঠিন শব্দ দিয়ে সমালোচনা করি, আবার বাবুল ভাইরাও আমাদেরকে কঠিন শব্দ দিয়ে সমালোচনা করে। এটাই জুলাইয়ের অর্জন। কিন্তু এই যে সহ অবস্থানের জায়গাটা, উনি আমাকে সমালোচনা করতেছে, আমি ওনাকে সমালোচনা করতেছি, আমি ওনার থেকে বয়স অনেক ছোট হব, কিন্তু আমি সমালোচনা করার পর উনি কিন্তু ওই হাসিনার আচরণটা করছেন না আমার সাথে। ফলে আমার কাছে মনে হয় যেটা ডেমোক্রেটিক বিউটি, অ্যান্ড দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ক্যারি ফরওয়ার্ড। আর বাকি যেই ঘটনাগুলো ঘটছে এগুলোকে আমরা দেখতে চাই না। আজকের ঘটনাতে যদি একটু আসি, নিঃসন্দেহে আজকের ঘটনা এতটা ভয়ঙ্কর পর্যায়ে কেন গেল? সকাল থেকে সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সিটি কলেজ থেকে শুরু করে ঢাকার বাইরে আমরা কুড়িগ্রামের কথা জানি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথা জানি, বকশীবাজারের সংঘর্ষের ঘটনা, কেন এটা দেখতে হচ্ছে? 4 আগস্ট কেন দেখতে হচ্ছে? আমি সেটাই বলেছিলাম, দেখেন এই মতপার্থক্যটা থাকবে, এটা পলিটিক্যাল মতপার্থক্য, এবং এই মতপার্থক্যের জায়গায় আমাদের সকলকে কাজ করতে হবে। এখানে কাজ করা ছাড়া এটার উত্তরণের কোনো পথ নেই। এটা একটা পলিটিক্যাল কালচারের রূপ নিছে। ওয়েন ইট ইজ আ কালচার, যখন এটা একটা রাজনৈতিক সংস্কৃতির অংশ, যেমন দেখেন বাংলাদেশের দীর্ঘদিন একটা রাজনৈতিক সংস্কৃতির অংশ ছিল হরতাল হইলে গাড়ি পোড়াইতে হইতো, নাইলে হরতাল সফল হইতো না, কিন্তু আপনি দেখছেন তো। কিন্তু দেখেন এবার আমরা বিরোধী দল হইলাম আজকে 4 মাস। আমি আপনাকে নিশ্চিত রূপে বলতে পারি, আগের বিরোধী দলগুলোরে দেখেন, আগের বিরোধী দলের ওয়ান অ্যান্ড অনলি মোটিভ কি থাকতো? সরকার গঠন হওয়ার পর দিন থেকে ডিস্টারবেন্স ক্রিয়েট করা, ইমিডিয়েট পরের দিন 1 সপ্তাহের মধ্যে হরতাল হইতো। তো আমরা ওই কালচারাল চেঞ্জটা চাই। তার মানে কি আমরা তার বিরোধিতা করব না? আমরা কি বিদ্যুৎ নিয়ে সমালোচনা করছি না? আমরা কি গ্যাস নিয়ে সমালোচনা করছি না? আমরা কি মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা কি কমেন্ট করছি না? সেই কমেন্ট, সেই কর্মসূচি, সেই মন্তব্য থাকবে। তবে যেই সংঘর্ষগুলো হয়েছে এগুলো আমরা দেখতে চাই না, এগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই না। আর এটাতে কোথায় কাজ করতে হবে একদম নিশ্চিত রূপে বলি, ঠিক ওই পয়েন্টে কাজ করতে হবে যখন এই যে সংঘর্ষে জড়ালো যে দলগুলো, এই দলের কর্তা ব্যক্তিরা যারা সিনিয়র পজিশনের লিডার, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন না। তারা অ্যাপ্রিসিয়েট না করলেই এই সংস্কৃতিটা ভাঙবে। তারা যদি এটা যদি তাদের ব্যক্তিগত পাওয়ার এক্সারসাইজের জায়গা হিসাবে চাওয়ার করাইতে চান, দেখাইতে চান যে দিস ইজ হাউ আই এম, দিস ইজ মাই পার্টি ইজ, তখন এটা
এই সাংস্কৃতিক মানে এই যে কালচারাল যে চেঞ্জেস, এই চেঞ্জেসটা আসবে না। আমি আমি মানে আমি ওইটা জি। নিশ্চিত করাটা আমাদের সবচেয়ে বেশি সেটা গুরুত্বপূর্ণ। কিভাবে নিশ্চিত হবে শহীদুল ইসলাম বাবুল ভাই? মানে ছাত্রলীগের যে চিত্রটা আসলে আমরা দেখে এসেছি, সেই পরিস্থিতির কিছুটা ছাপকে আজকে আমরা দেখতে পেলাম। আপনি আমাদেরকে আলোচনায় নিয়ে যাচ্ছেন ধাওয়া, এই পাল্টা আজকের ধাওয়া, দিনের সংঘাত সংঘর্ষ। সহিংসতা। আমি বলি এই জিনিসটা আমরা অ্যাভয়েড করতে এটা চেয়েছি। না, বাস্তবতা। আমি বলছি জি। আপনাকে, তাহসিন রিয়াজও খুব চমৎকার করে বলেছে, সে আমার খুব স্নেহাস্পদ। জুলাই শোনেন, আমি যখন খাল কাটবো, সুন্দর পানির প্রবাহ হবে, মাছ হবে, তারপরে এই মানে কৃষিকাজ হবে, জীববৈচিত্র্যের একটা প্রাণ প্রকৃতির সমারোহ হবে, খালের মধ্যে একটা কুমিরও থাকতে পারে, তাই না? তো জুলাই আমরা অনেক কিছু অর্জন করেছি। এই যে তাহসিন রিয়াজের মতো মেধাবী বুদ্ধিদীপ্ত তরুণ, হ্যাঁ, এক ঝাঁক তারা রাজনীতিতে এসে এই বয়সে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখছে, এটা তো জুলাইয়ের একটা চমৎকার অর্জন। আবার এর মধ্যে নেগেটিভ ক্যারেক্টারও কেউ কেউ থাকতে পারে, যারা পলিটিক্সকে একটু করতে চায়, মানে কলুষিত করতে চায়, বা এই চিন্তা বা অ্যাটিটিউড বা এরকমও থাকতে পারে, বা আমার মধ্যেও থাকতে পারে। আপনি আজকের যে ঘটনাটা বলেছেন এটা দুঃখজনক। আগামীকালকে জুলাইয়ের 5 তারিখ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এই বিষয়টা। কার দোষ কার গুণ সেটা অন্য আলোচনা, সেটা আমি করতে পারবো, বা আমি দোষ দিতে আমি বলে আমি বিশেষ করে যখন বলেন। ছাত্র রাজনীতির কথা বলি, বিশেষ করে যখন আমরা বলি জুলাই অভ্যুত্থান তরুণদের মানে তরুণদের স্পৃহাতে সবচেয়ে বেশি হয়েছে, সেখানে আজকের ছাত্র সমাজ কেন এ ধরনের আমি ওই জায়গায় আসছি। শোনেন, ছাত্র সমাজ বা তরুণ বা তারুণ্য মানে তরুণ অরুণের মতোই বলা হয় নজরুলের ভাষায়, যে তারুণ্য তিমির বিদারী, সে আলোর দেবতা, রঙের খেলা খেলিতে খেলিতে উদয়, রঙের খেলা খেলিতে খেলিতে অস্ত। মানে মানে কি বলে, তারুণ্য যেটা অবরত দুঃখের তিমির কুন্তলা, সেই তো নিশীথী লীলাভূমি, এরকম নজরুলের একটা কথা আছে আর কি। তো মানে যৌবন সূর্য যেটা অস্তমিত, দুঃখের তিমির কুন্তলা নিশীথিনীর সেই তো লীলাভূমি। তারুণ্যের উন্মাদনা থাকবে, কিন্তু অতি উন্মাদনা অনেক সময় খারাপ। আজকে যেটা হয়েছে এটা খুবই দুর্ভাগ্য। এটা কিন্তু বিগত দিনে হয়নি, গতকাল থেকে শুরু হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। তো এটা এবং তার ক্রিয়া যাই হয়েছে, এখানে কে ভুল করেছে কে ন্যায় করেছে, এটা আমার দলের ছাত্র সংগঠনের নেতারাও করতে পারে। এটা কাম্য না, এটা আমাদের রক্তক্ষরণ হয়, এর জন্যে আমাদের জুলাই হয় নাই। তবে আপনি এটাও মনে রাখবেন যে বিশ্ববিদ্যালয় জুলাই হয়েছিল বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এই দেশের কালচার ছিল যে নির্বাচনে যে জিতবে রাতের বেলায় হল খালি হয়ে যাবে, পাল্টা দখল হয়ে যাবে। সেটা তো হয়নি। হ্যাঁ, জুলাইয়ের এতদিন পরে 2 বছর পরে এসে আজকে যে ঘটনাটা ঘটলো এটা অপ্রত্যাশিত। এটা যেটি বলছিলেন ভাইয়া, যেটা সিনিয়রদের আসলে সর্ট আউট করতে হবে, সেটা কিভাবে করবেন? আপনি শেষ করতে দেন। তো এই জায়গা নিয়ে কাজ করবার কারণ আছে, অবশ্যই কারণ আছে। আমাদের দেশের তরুণ সমাজ বা আমাদের দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ, তারা এই রাজনীতি চায় না, একদমই এক্স্যাক্টলি এই রাজনীতি চায় না। হ্যাঁ, এটা ধরেন এই যে বিশ্ববিদ্যালয়গুলো তো সংঘাত কিন্তু হচ্ছিল না খুব একটা, মানে বিচ্ছিন্ন তো হতেই পারে। হ্যাঁ, আমরা দীর্ঘদিনের একটা পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে বড় হয়েছি। হ্যাঁ, অনেক ইতিহাস আমি জানি। হ্যাঁ, মানে অনেক কিছু আমার মানে মনে আছে বিগত দিনে কি কথার এগেনস্টে কি প্রতিক্রিয়া হয়েছে, কি গুলাগুলি হয়েছে। একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গুলির শব্দ শুনে ঘুমাইতাম, আবার গুলির শব্দ শুনে উঠতাম, জাগতাম। শত রাউন্ড গুলি হইতো, পক্ষ বিপক্ষ। সেই শহীদুল ইসলাম চুন্নু, বেগম খালেদা জিয়াকে কি বক্তব্য দিল, গোলাগুলি পরে সে মারা গেল জোহর হলের সামনে। অনেক ঘটনা, রাউফুন বসুনিয়া হত্যা টত্যা, প্রতিদিন এই প্রেমিকরা গল্প করতো, এক পাশে গোলাগুলি হইতো, 5 মিনিট লুজতো, তারপর আবার যে যার মতো হইতো। সেই বাস্তবতা নাই। এবং অনেকদিন পরে হলেও যেটা হয়েছে, অবশ্যই এখানে অভিভাবক যারা রয়েছে ছাত্র সংগঠনের, তাদেরকে এই বিষয় নিয়ে আজকে আমাদের একটা আলোচনা হলো, চমৎকার আলোচনা। আমি কনভিন্স যে যারা আলোচনা করেছেন জোটের এবং দলের প্রত্যেকেরই ইতিবাচক। এই প্রসঙ্গে একজন দর্শকও আছেন, তিনিও আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। দর্শক কে আছেন এই মুহূর্তে? স্বাগত জানাই এই আয়োজনে, আপনার নাম বলে প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। আমি বাউল ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বলবেন। যে আমরা এই জুলাই আন্দোলনের পরে এমন দেশ চাই নাই যে দেশে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ আবার জন্ম হবে, কিন্তু আজকে দেখলাম আপনাদের যুব দলের নয়ন, সে হেলমেট মাথা দিয়ে যেভাবে যাচ্ছে, তাকে কি আবার আমরা আওয়ামী লীগকেই দেখতে পাচ্ছি নাকি? আরো একজন আছে ভাই, আমি আরেকটা প্রশ্ন একটু আসতে। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন আপনার প্রশ্ন। আমি নিয়ামুল হোসেন বলছিলাম চট্টগ্রাম থেকে। জি, প্রশ্ন করবেন। যে আমার প্রশ্নটা হচ্ছে, আপনাদের আজকের যে মেইন হেডিংটা, দেশ কোথায় দাঁড়িয়ে,
আমাদের দেশে প্রায় 18 কোটি প্লাস জনসংখ্যা। এখানে যে ছাত্র জনতা এই যে মারামারি, বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা, ঢাকা কলেজ আজকে, তারপর থেকে বেগম রোগে 146 দ্বারা জারি, আমরা এগুলা চাই না। আমরা চাচ্ছি যে এখানে বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ সহ কতগুলো স্টুডেন্ট আছে, ওভারঅল 2 লাখ। কিন্তু যেখানে 20 কোটির কোটায় দাঁড়িয়ে জনসংখ্যা, আপনি আজকে বাজারে দেখেন বরবটির কেজি 120 টাকা। আপনি দেখেন যে কোনো সবজি কিনতে যান, সেই সবজি 100 টাকার নিচে কোনো সবজি নেই। এই বড় বড় রাজনীতিবিদ যারা এখন আছেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এদের এই সমস্ত নিয়ে কোনো মাথা ব্যথা, কোনো কথা টকশোতে এবং মাথা ব্যথা পত্রিকার হেডলাইন হবে। তো আমি বলতে চাচ্ছি এইটা যে ভাই, আমরা নিরীহ মানুষ, আপনারা বড় বড় নেতৃবৃন্দ আছেন এখানে। আমি আমার এক সিনিয়র ভাইকে দেখতে পাচ্ছি যে অন্ততপক্ষে ওনার মাধ্যমে জাতিকে জানাক যে আমরা এই গ্যাস সংকট, বিদ্যুৎ সমস্যা, এইগুলো নিয়ে একটু আলোচনা করে আমাদের সাধারণ। অসংখ্য ধন্যবাদ নিয়ামুল হোসেন, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি একটু প্রথম দর্শক যিনি রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মোল্ল, তিনি যে প্রশ্ন করেছেন যে যুবদল নয়নকে হেলমেট পরা অবস্থায় দেখলাম, আমরা ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি না, কিনা। এটা আমি দেখেছি, জি। এটা আমি দেখেছি। এটা কাম্য না যে সে এই সংঘাতের মধ্যে জড়াবে। হয়েছে কি, এটা এই আলোচনা আসলে করতেই চাইনি আজকে। জি। আমি গতকাল একটা ছবি দেখেছি যে লালমনি এই কুড়িগ্রামে জামাতের যিনি প্রার্থী, তিনি লাঠিসোঁটা নিয়ে ওই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, আজকে নয়নের ছবি দেখলাম, বা জামাতের এখানে আরেকজন প্রার্থী ছিলেন এনায়েত সাহেব, তারও ইনভলভমেন্ট আমি দেখলাম, বা তার ছেলের। এই যে ইনভলভমেন্ট, এটা কোনোভাবেই কাম্য না। এটা কোনোভাবে, আমরা এটা নয়নের বিষয়ে বলেন বা যার বিষয়ে বলেন, যারা সম্পৃক্ত হয়েছে এখানে, এটা আমরা খুবই দুঃখিত। আমি দুঃখিত, আমি বিশ্বাস করি আজকে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, জোটের নেতৃবৃন্দ ছিলেন, সেখানে প্রত্যেকেই বলেছেন যে এই যে মানে এই যে সংঘাত হয়েছে, কি এই যে আজকে সংঘাতটা হলো, এটা হওয়ার কথা না, হওয়া উচিত না আজকের দিনে। এখানে কারা লাভবান হয়েছে বিষয়টা আপনি খেয়াল করবেন। কারা অট্টহাসি দিচ্ছে, কারা হাতে তালি দিচ্ছে, কারা এর মধ্যে ঘি ঢালছে, পতিত শক্তি 100 বার সবচাইতে খুশি তারা। আমরা নিজেরা সংঘাত, সহিংসতা, মারামারি যদি করি, তাদের এটা অনেক লাভ, এবং ক্ষেত্র বিশেষে এখানে তারা ঘি ঢালতে পারবে। সেই জন্য এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। এখানে যেই যুবদলের হোক বা যেই হোক, যদি কোনো কেউ ইনভলভমেন্ট থাকে, এই বিষয়গুলো পার্টিকে, সরকারকে এবং আমাদের বিরোধী দল যারা আছে তাদেরকে এটা সিরিয়াসলি নিয়ে কথা বলতে হবে, এবং এই জায়গাটা একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা অবশ্যই। তাহসিন রিয়াজ, আপনার কাছে আসি। দ্বিতীয় যে দর্শক ছিলেন নিয়ামুল হোসেন, তিনি জনদুর্ভোগের বিষয়টিকে সামনে এনেছেন। তিনি বলেছেন যে আজকেও 120 টাকা দিয়ে বরবটি কেজি কিনে খেতে হচ্ছে। এই যে জনদুর্ভোগের যে বিষয়গুলো, গ্যাস সংকট, বিদ্যুতের সংকট, সেগুলো নিয়ে আপনারা কেন কথা বলছেন না? দেখেন, আমরা ইভেন শুধু কথা না, আমরা এটা মানে একটা ইউথ পলিটিক্যাল পার্টি হিসেবে এটাকে যতটা মানে টেকনিক্যালি অ্যাড্রেস করা যাবে সেটাও করছি। আপনি খেয়াল করবেন নিশ্চিত রূপে যে আমাদের এনসিপির মুখপাত্র, তিনি কিছুদিন আগে গ্যাস সংকট নিয়ে একটা পোস্ট দিয়েছেন। সেখানে লক্ষাধিক মানুষ সেখানে করেছেন, তাদের কাছ থেকে ওপিনিয়ন নিচ্ছে। আমরা সেই ওপিনিয়নগুলো নিয়ে আমরা কথা বলছি, আমরা সেই ওপিনিয়নগুলো নিয়ে আমরা মানে আমাদের প্রতিবাদগুলো জারি রাখছি। এখন ভাই, কেউ যদি প্রত্যাশা করেন যে এটার জন্য আমরা সরকারের সাথে একটা মারামারি বাঁধাবো, এটা একটা জাতীয় সমস্যা। হ্যাঁ, এখানে সরকারের দায় আছে, নিশ্চিত রূপে দায় আছে, এবং সরকারের এইটাতে মানে এই দায়টাকে স্বীকার করা এবং এই দায়কে এড়িয়ে গিয়ে এটাকে ধরেন গায়ে না মাখানো। আমরা 2 রকম বক্তব্য তো আমরা শুনেছি। আমরা তো সংসদে আমরা দেখেছি যে এখানকার মন্ত্রণালয়ের যিনি সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, তিনি সরি ফিল করেছেন সংসদের দ্বারা। এখন সরকারের ব্যাপারে আমাদের মতামত হচ্ছে যে এই সমস্যাগুলো নিশ্চিত রূপে মানে সমাধান হতে হবে। এখন দেখেন, এখানে একটা ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্ট হচ্ছে সরকার কোথায় ডেভেলপ করতে পারে। দেয়ার আর মেনি ওয়েজ। কিছুক্ষণ আগে আপনারা স্ক্রলে নিউজ চালালেন না, ট্রাম্প কি বলেছে ইরানকে? এটা তার লাস্ট সুযোগ। দেখেন, আমরা যদি আমি একটু ছোট করে বলি, এটা বলাটা জরুরি, কারণ যিনি শুনছেন তারও নিশ্চয়ই প্রত্যাশা থাকবে যে আমরা কি বলি বা আমরা কিভাবে এটাকে অ্যাসেস করি। দেখেন, এক তো আমার অভ্যন্তরীণ জটিলতা আছে, সরকারের প্রকিউরমেন্টে কিছু দুর্বলতা আছে, সাপ্লাই চেইনে কিছু দুর্বলতা আছে। এই দুর্বলতাগুলোর কিছু রিজনও আছে। এগুলোর আপনি যদি প্রসেস অফ ওয়ার্ক দেখেন, এই প্রসেস অফ ওয়ার্কে কিছু জটিলতা আছে। কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ওয়ার সিচুয়েশন দেখেন কিছুদিন আগ পর্যন্ত এই যুদ্ধটা কিছুটা থেমেছিল, এবং এই থেমে থাকা যুদ্ধে আমরা দেখেছি যে হরমুজ তো কমপ্লিটলি স্টাক থাকা অবস্থায় অল্প কিছুদিনের জন্য খুলেছে। এখন কিন্তু ইরান আবারও হরমুজটাকে ব্লক দিয়েছে, এবং খুব সারপ্রাইজিংলি এই যুদ্ধে বাবাল মানদেবটা, যেটা ইয়েমেনে, সেটা ইনভলভ ছিল না, কিন্তু ইয়েমেনকে হামলা করার ফলে বাবাল মানদেবও এখানে ইনভলভ হয়েছে।
যখন আপনার হরমুজ ইনভলভ থাকে, যখন বাবাল মন্দেব ইনভলভ থাকে, তখন এটা সুয়েজ খালের দিকেও এটার একটা প্রভাব ফলে। এখন দেখেন আমরা সবচেয়ে বেশি এলএনজি আমরা আমদানি করি হচ্ছে কাতার থেকে, সবচেয়ে বেশি। এখন এই জায়গাটাতে সরকারের ব্যাপারে আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা কেন প্রকিউরমেন্ট প্রসেসে তাহলে কাজ করছেন না? আমাদের প্রশ্ন হচ্ছে আপনারা কেন প্রি রিকুইজিট থিংসগুলোকে অ্যাড্রেস করছেন না? আপনারা কেন সাপ্লাই চেনে আপনারা ইনভলভ হচ্ছেন না? এবং এখানে ডিপ্লোমেসির একটা গেম আছে, পিওর ডিপ্লোমেসির একটা গেম আছে। দেখেন কিছুদিন আগে সরকার, আমি জানি না এই সমালোচনাটা হওয়া উচিত, আজকে আমরা ভিন্ন একটা আমেজে আছি, এই জন্য আমরা এটাকে বড় করে আজকে আলোচনাটা করবো না, হয়তো কখনো সুযোগ থাকলে করবো, আপনার সময়ও কুলাবে না। It's not that. দর্শক আসলে এটাই চায় যে আপনারা এটাকে সবথেকে বড় গুরুত্ব দিয়ে এটা নিয়ে কথা বলবেন কিনা, আলোচনা করবেন। ইতিমধ্যে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে এটাকে আলোচনা করছি, একটা রাউন্ডই চলছে এটার উপরে। দেখেন যেটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে কিছুদিন আগে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে গিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট, সেটা হচ্ছে ইরান বিরোধী জোটে গিয়েছে। এখন ইরান যদি আপনাকে এই চ্যানেলগুলো থেকে আপনার যদি আপনার আমদানি রপ্তানি, ইরান কিন্তু ওই সময়টাতে যুদ্ধের মাঝখানে কিন্তু বলেছিল যে 5টা দেশে তারা এমবার্গো দিবে না, আপনার মনে থাকার কথা। 5টা দেশের মধ্যে এই বাংলাদেশও ছিল। এখন দেখেন বাংলাদেশ 5টা দেশের মধ্যে ছিল, তার মানে ইরান আমাকে অ্যাডভান্টেজ দিচ্ছে, ইরান আমাকে তার নেগেটিভ মানে অ্যানেক্স হিসাবে দেখে না। এখন আপনি কেন এই জোটে যুক্ত হওয়ার মাধ্যমে আপনি নিজেকে নেগেটিভ অ্যানেক্সে নিয়ে গেলেন? কালকে যদি এই গ্যাস সংকট আরো দুর্বৃত্ত হয় তাহলে ডেফিনেটলি আপনার দূরদর্শিতার গ্যাপ থাকবে, ডেফিনেটলি আমরা ডিপ্লোমেসির গ্যাপ থাকবে। কাজেই দেখেন এই আলোচনাগুলো সরকারের টেবিল পর্যন্ত আছে। আমরা বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই যে এই জিনিসগুলোকে গুরুত্ব সহকারে তারা দেখবেন। আপনাদের আলোচনা কি সরকার টেবিল পর্যন্ত যাচ্ছে কিনা? কাদের আলোচনাগুলো? আপনারা যারা বিরোধী পক্ষ আছেন তারাও আপনাদের জায়গাগুলো পরিষ্কার করছেন কিনা? আমার আলোচনা পর্যন্ত আমার আলোচনা তো আমরা এই আলোচনাটা একাধিকবার করেছি। আমি নিজে টকশোতে বিগত লাস্ট এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে যতগুলো টকশোতে আমি বসেছি প্রত্যেকটা টকশোতে এটাকে অ্যাড্রেস করেছি। এবং আমি আলোচনার টেবিলে কেন আছে আমি বলেছি। দেখেন বাংলাদেশে এখন মোটামুটি আমরা একটা মানে ভাইব্রেন্ট একটা জায়গায় আছি, সবাই সবার সাথে একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা কথা বলতে পারছি, কথা বলছি, মানে কথা বলতে পারছি মানে ওই কথা বলতে পারে না, কিন্তু মিন্স আমাদের মধ্যে অভ্যন্তরীণ একটা পরামর্শ দেওয়া নেওয়ার জায়গা আছে। একদম আমাদের মধ্যে হেট্রেট আছে পলিটিক্যাল, ইটস ওকে, থাকতে পারে। বাউল ভাই কেন আমার সব কথা মেনে নিবে? বাউল ভাইয়ের সব কথা আমি কেন মেনে নিব? এখন গ্যাস সংকট আছে, বাউল ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে বলে কি আমি বলবো না গ্যাস সংকট না? না না, গ্যাস ভালো চলতেছে। দিস ইজ হোয়াট আই ডু নট ওয়ান্ট। আমি শিওরলি বাউল ভাই এটা আমার কাছে প্রত্যাশা করবে না, আমি তবে মানে ওই বিরোধী দল হইতে চাই না। ফলে দেখেন এই গ্যাস সংকট আছে, যিনি প্রশ্ন করেছেন নিশ্চিত রূপে তার ঘরে হয়তো আগুন জ্বলে নেই, তার এই কষ্টটা আছে, এটার জন্য আমরাও কষ্ট পেয়েছি এবং এটার জন্য আমরা সরকারকে যত শক্ত ভাষায় সমালোচনা করার দরকার সেটা আমরা করছি। ফলে এই আলোচনাটা যে নাই এটা আসলে আমার কাছে মনে হয় সঠিক। অসংখ্য ধন্যবাদ। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আসি। আমার একটা শিরোনামে বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে বলেছেন যে সংবিধানের গ্রহণযোগ্য সংশোধন হবে এবং সম্ভবত তিনি বলেছেন যে এটি সবাইকে নিয়ে হবে আর কি। সেই প্রেক্ষাপটে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি আবার বলেছেন যে সংবিধানের সংশোধনী মানা হবে না, সংস্কারই করতে হবে, অথবা নয়তোবা আগামী 5 মাসের মধ্যে সরকার কোথায় পালাবে তার রাস্তা খুঁজে পাবে না। দিয়েছেন উনি একটা পলিটিক্যাল অনেক বক্তব্য অনেকে দিয়ে থাকে মাঠে আপনারা সংবিধান সংস্কার এবং সংশোধনের তফাৎটা আসলে কোথায়? না না, যাই হোক, এটা খুব বেশি ডিফারেন্স না, যেই লাও সেই কদু আমাদের গ্রামে বলে, খুব কাছাকাছি, খুব কাছাকাছি। ওনারাও সংস্কার চাচ্ছেন, আমরাও সংস্কার চাচ্ছি, হ্যাঁ, এবং সংস্কার যে আমরা একভাবে চাচ্ছি ওনারা একভাবে চাচ্ছে খুবই মাইনর একটা ডিফারেন্সের জায়গা। আপনি জুলাই সনদ এবং গণভোটের যে 4টে ইস্যু, খুব একটা ডিফারেন্স কিন্তু নাই এবং সংস্কার পর্যায়ক্রমে হচ্ছে হবে। যেমন আপনার পরশুদিন আপনার মানবাধিকার কমিশন আইন পাশ হয়ে গেল ক্যাবিনেটে, সেটা পার্লামেন্টে আসবে এবং সেটা মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে বা 5 বছরের মধ্যে একটা এদের গুম সার্টিফিকেট পাওয়ার অধিকার আছে, পরিবারের সম্পত্তি ভোগ করবার অধিকার থাকবে, নানানগুলো ইস্যু। তার মধ্যেও যদি মানে কোনো ব্যত্যয় থাকে সেগুলো পার্লামেন্টে আলোচনা হবে ত্রুটি বিচ্যুতি নিয়ে, বাট ধারণা করা হয়েছিল এগুলো বোধহয় হবেই না। হ্যাঁ, এটাতে আমি মনে করি প্রত্যেকটাই পর্যায়ক্রমে হবে এবং সংস্কার বা সংশোধন আপনি যাই বলেন, আমরা চাই বিরোধী দল যারা আছে সকলে মিলে আমরা এটা করব। হ্যাঁ, ডিবেট হয়েছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, এটা প্র্যাকটিস তো, এই ওয়াকআউট ডিবেট, পাল্টা ডিবেট, সব মত যদি আমরা সব সময় মানে কথায় কথায় এক হয়ে যাই তাইলে আর কোনো কিছু না। বিশেষ কমিটি যদি করেন সেটা কি আমি বলি এটা প্রিলিমিনারি আলোচনা হয়েছে, একটা কমিটি হয়েছে বিরোধী দলের, সেখানে সদস্য আছে, আমরা বিশেষ করে প্রথম মিটিংয়ে আসেননি, আবার মিটিং হবে, আবার মিটিং হবে, আবার মিটিং হবে, পার্লামেন্টে আলোচনা হবে, আলোচনা হলে একটা জায়গায় নিশ্চয়ই আমরা একটা রিকনসিলিয়েশনের কাছাকাছি আসতে পারবো ইনশাআল্লাহ, এমন কোনো ব্যত্যয় এখানে নাই। আর আপনি যেই আলোচনা করছিলেন তাহসিন রিয়াদ যেটা বলতেছিল যে সমস্যা বা আমাদের দর্শক যেটা বললেন যে আমাদের জনদুর্ভোগ বা পেঁয়াজ কিসের দাম 110 আর কি, হ্যাঁ হয়েছে কি অনেকগুলো কারণ আছে। আমি বলি না আমার সরকার 5 মাসের মধ্যে সব দুধে ধোয়া তুলসী পাতা বা একেবারে দুধ আর মধুর
নহর আমরা তৈরি করতে পারছি, বা বাংলাদেশকে সুইজারল্যান্ড আর মালয়েশিয়া সিঙ্গাপুর বানাই ফেলতে পারছি। এটা তো একটা বিপুল মানে কি বলবো সমস্যার মানে বিপুল সমস্যা নিয়ে আমরা আছি, হিউজ চ্যালেঞ্জেস এবং বিপুল প্রত্যাশা, বিশেষ করে জুলাইয়ের পরে অনেক মানুষের ধারণা যে জুলাই আসছে আমরা এখন মানে আমার সন্তান এখন দুধে ভাতে থাকবে, দেশে কোনো সমস্যা থাকবে না, কোনো কিছু থাকবে না। এটা তো বাস্তবতা যে না, না, মানুষের না, উপর না, বাস্তবতা না। সবকিছুরই না, না। চাপটা অনেক বেশি পরিমাণে পড়ে যাচ্ছে জনগণের না না উপর। আমি সেটা বলছি, নাভিশ্বাস সেই উঠে জায়গায় যাচ্ছে। আসছি, জি। সেই জায়গাটা আসছি, ওইটা আপনার আমি আসবো। তো আমার কথা হইলো যে সব সমস্যা আমরা সমাধান তো করতে পারি নাই, আবার কিছু যে পারি নাই সেটা হতো না। ফার্স্ট অফ অল আমরা একটা ফ্যাসিবাদকে বিদায় করেছি, এটা আমাদের গ্রেট অ্যাচিভমেন্ট। আমরা একটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি, আমরা একটা পরমত সহিষ্ণুতা মানে ফ্রিডম অফ স্পিচের জায়গাটা উন্মুক্ত করতে পারছি, এটা তো আমাদের জন্য কম অর্জন না, আরও অনেকগুলো অর্জন আছে। কেউ এখন গুম হইতেছে না, কেউ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হইতেছে না। আয়নাঘর যে চিত্র দেখলাম 41 ফিট বাই 41 ইঞ্চি বাই 3 ফিট, যে রুম জানানো যায় না, বসা যায় না দিনের পর দিন, সেই জায়গায় কেউ নির্যাতিত হচ্ছে না। অনেকগুলাই যে প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, কখনো খিস্তিখোর বিরোধী দল শেখ হাসিনার নাম ধরেও কখনো তিনি একবারও বলেন না। বা আমাদের আপা যেমন সকালবেলা তাহাজ্জুদ পড়ে শুরু করতেন, খালেদা জিয়া আর শেখ হাসিনাকে গালাগালি দিয়ে শুরু করতো, জামাতকে দিয়ে শুরু হইতো তার দিন। এই রাজনীতি তো নাই। হ্যাঁ, আমাদের নিচের দিকে আছে বাতচিত বাদ বিতণ্ডা, এটা আছে, এটা একটা। আর আমি যেটা বলছি জনভোগান্তি, জনগণ তো শুধু রাজনীতি না 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 নিয়ে না না থাকে না। এইটা ওটা পরিবর্তন আমি বলছি। তারপরে আপনি আসেন যে মানুষের জনজীবন, একদম। এই যে যেমন আপনি বললেন যে এই জ্বালানি, এটা একটা সমস্যা, বিদ্যুতের সমস্যা। আমার এলাকার মানুষ আমাকে বলে, এটা তো আমি উট পাখির মতো মাথা গুঁজে বলতে পারবো না যে সব ঠিক আছে। আমার বাসায় রান্না বাইরে থেকে আনতে হয়েছে, এটা তো ট্রু, এটা ঘরে ঘরে। আমি যদি ভণ্ডামির কথা বলি সেটা হবে না, এটা একটা ব্যর্থতা যেটাই বলেন, তবে এর একটা কারণ আছে। ব্যর্থতা সরকারের যে একেবারে সব কিছু এটা না, কিন্তু এই সিচুয়েশনটা তো আপনি বুঝবেন। একটা ওয়ার শুরু হয়ে গেল বিএনপি ক্ষমতা আসার কয়দিনের মাথায়, যেটা আমাদের সোর্সের জায়গা। আপনি জানেন কিনা জানেন, এই মানে 4.5 মাসে $4.3 বিলিয়ন এই জ্বালানি খাতে সরকারকে ব্যয় করতে হয়েছে, নতুন সরকারকে, একটা বিধ্বস্ত অর্থনীতি অতিরিক্ত $4.3 বিলিয়ন। তাতে কত টাকা হয় আমি জানি, 10,000 কোটি টাকা বা 11-12 কোটি টাকা এই বাস্তবতার মধ্যে ব্যয় করতে হয়েছে। তারপরে আপনি ধরেন এই যে আমাদের সিএনজির যে মানে গ্যাসের যে প্রবলেমটা হয়েছে, আমাদের যে রিফাইনারি সেন্টার আছে চিটাগামে, আনোয়ারায় 2টা, সে একটা অগ্নিকাণ্ডে একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেটা নিয়ে এক্সপার্ট আনা হয়েছে আমেরিকা থেকে, নিজেরা চেষ্টা করা হয়েছিল, এর জন্য দুর্ভোগ যেটা হচ্ছে। তারপরে এটি নিয়ে আজকে প্রধানমন্ত্রী যেটা অ্যাড্রেস করলেন আমাদেরকে, যে উনি নিজে মালয়েশিয়া থেকে আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছেন 2 দিন আগে, এবং উনি মালয়েশিয়ার যে পেট্রোনাস তাদের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব, আশা করি সেপ্টেম্বরের মধ্যেই আমরা ওইখান থেকে একটা ফিডব্যাক পাবো, তাদের সাথে একটা কন্ট্যাক্ট আছে জাপানিদের। বাট এটা যে আমরা বসে আছি বিষয়টা কিন্তু এরকম না, এই দুর্ভোগ। তারপরে ধরেন এই যে বিগত সরকার তেল এবং গ্যাস দিয়ে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাইতো হিউজ, এই গ্যাসের কারণে 4-5টা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। এখানে মানে ওভার ডিউ হয়ে যায়, ওভার টাকা, তারপরে গ্যাস নাই, ইমার্জেন্সিতে আবার মিট আপ করবো। বাট মানুষের দুর্ভোগ হইতেছে, এটা নিয়ে তো আমি দুঃখিত। এটা মানে আমার সরকার, আমি দায়িত্ব, অবশ্যই আমার দায়িত্ব আছে, কিন্তু এটা ইচ্ছাকৃত না বা এটা বাস্তবতা না, সিচুয়েশনের একটা কারণ আছে। তারপরে আমারও ব্যত্যয় হইতে পারে, আমি যে সব ঠিক করতে পারি সরকারের জন্য এটা তো সম্ভব না। তারপরে আমার এক দর্শক যেটা বললেন যে দ্রব্যমূল্য তো নাকি এক সবজির দামের কথা বললেন, হয়েছে কি কয়েকদিন যাবত যে বৃষ্টিটা হইলো, ভয়ানক বৃষ্টি, এটা কিন্তু সবজি ডুবে যাওয়া বা সবজির জন্য একটা মারাত্মক ব্যাপার। এই কারণে সবজির দামটাও বেড়েছে। এটা সবজির দাম কিন্তু নিয়ন্ত্রণে ছিল, এই বৃষ্টির মধ্যে এটা মারাত্মক আকার ধারণ করেছে। অসংখ্য ধন্যবাদ তাহসিন রিয়াজ। যে প্রশ্নটিতে ছিলাম সেটা নিয়ে আবারও আসি। সংবিধানের প্রশ্ন যখন আসছে তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজ বলেছেন বিশেষ কমিটির সভায় যে সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধন প্রণয়ন করা হবে যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে। কিন্তু সমঝোতাটা তো আসলে হচ্ছে না, কারণ সংবিধান যে বিশেষ কমিটিটা তৈরি করা হয়েছে সেখানে তো আমরা আসলে বিরোধী পক্ষকে দেখছি না বা আপনাদের দেখছি না সেখানে। দেখেন, আমি একদম প্রথমত একটা মানে পে লাইন বলি, সেটা হচ্ছে যে এখানে যদি বিরোধী দলের পার্টিসিপেশন না থাকে এটা লেজিটিমেসি হারাবে। এক্স্যাক্টলি। আপনার যদি 2/3 মেজরিটিও থাকে তাও লেজিটিমেসি হারাবে। কেন? কারণ আপনার 2/3 মেজরিটি আছে, দ্যাটস অল রাইট, কিন্তু ভোট পার্সেন্টেজ শেয়ারের দিকে যখন আপনি তাকাবেন তখন কিন্তু খুব ক্লোজ এটা। একদম। ফলে একটা বিরাট সংখ্যক মানুষের রিপ্রেজেন্টেশন কিন্তু বিরোধী দল করছে সামহাও ইন আ ওয়ে। ফলে আপনি করে ফেলতে পারবেন, কারণ আপনি দেখেন লিগেল ভিউ পয়েন্ট থেকে আপনি বলছেন কি আপনার কাছে 2/3 মেজরিটি আছে, যেহেতু আপনি গণভোটকে মানছেনই না, আপনি গণভোটকে অবজ্ঞা করেছেন, গণভোটকে অস্বীকার করেছেন, ফলে আপনি এখন 2/3 মেজরিটি দিয়ে আপনি মেজরিটির জোরে আপনি এটা করে ফেলবেন। কিন্তু আপনাকে জাস্ট আমি বলি, ধরেন আপনি এটা করে ফেলার পর আমি আপনাকে বারবার এসে একটা প্রশ্নই করব, যেখানে আপনি
একটা বড় ভোট শেয়ারের যে বিরোধী দল তার মতামত নেন নাই, যেখানে অলমোস্ট 43, এটা হিউজ। একদম। ফলে আপনি এটা লেজিটিমেসি পাবেন না। এখন লেজিটিমেসি কি অলওয়েজ লিগ্যাল বাইন্ডিং যে হয় না, লেজিটিমেসি অনেক সময় আপনার ইথিক্যাল হয়, সোশ্যাল হয়। হ্যাঁ, দেয়ার আর মেনি কম্পোনেন্টস। ফলে এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিকটা দেখেন, আমি খুবই গুরুত্বপূর্ণ, এই আলোচনাটা আমরা বারবার করেছি, যে দেখেন বিএনপি যে অবস্থানটা স্পেশালি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর নিল, বিএনপি, আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি এই অবস্থানটা না নিলে পারতেন। কোন ব্যাপারে? দেখেন আমি একটু ভেঙে বলি কি হলো। সংসদে দাঁড়ায় সবাই বলল, স্পেশালি সালাউদ্দিন আহমেদ যিনি এখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দাঁড়ায় বললেন যে এই সরকার বা এই রাষ্ট্রপতি, একদম ধরে এই রাষ্ট্রপতি কোনো ধরনের আদেশ জারি করতে পারে না, এটা তার কোর্ট, তিনি এটা বলেছেন। এবং তিনি একটা হিস্টোরিক্যাল ক্রোনোলজি দিয়েছেন, 73 বা তার একটা সময়ে, 72 বা 73 একটা সময়ের বর্ণনা দিয়ে তিনি বলেছেন এরপরে সংবিধানের যে ডিফারেন্ট অ্যাপ্রোচে গিয়েছে ওই অ্যাপ্রোচে আর পারে না। এটা হিস্টোরিক্যালি এটা ভুল, কারণ হিস্ট্রিতে আমরা এর পরবর্তী সময়ে আমরা অসংখ্য আদেশ জারি হতে দেখছি, প্রেসিডেন্সিয়াল যেটা আদেশ সেটা জারি হইতে আমরা দেখছি। আচ্ছা যাক, সেটা না ভিন্ন আলাপ। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, যখন জুলাই সনদ আদেশ দেওয়া হলো রাষ্ট্রপতির দ্বারা, আমরা কিন্তু না করেছিলাম, আপনার মনে থাকার কথা, আমরা বলেছিলাম রাষ্ট্রপতি আদেশ না, আদেশ দিতে হবে এটাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, দ্যাট মিনস ইন্টারিম গভর্নমেন্টকে দিতে হবে। সরকারই বলেছিল আদেশ রাষ্ট্রপতি দিবে, এটা আমরা বলিনি। এখন আমি আপনাকে একটু রিকল করে দিই, আপনি নিশ্চয়ই, আপনি যদি একটু দেখেন, আমি ডেটটা বলে দিই, একেবারে বিএনপির অফিসিয়াল আপনার অফিসিয়াল হচ্ছে যে সংবাদ সম্মেলনের ডেট, সেটা হচ্ছে 30 অক্টোবর 2025 সালে 30 অক্টোবর। এখন দেখেন, একটা হচ্ছে আমাদের টকশোর বক্তব্য বিবৃতি, আর একটা হচ্ছে সংবাদ সম্মেলন অফিসিয়াল স্টেটমেন্ট পাঠ করা হয় সেখানে। সেই বিবৃতিটা পাঠ করলেন কে পাঠ করলেন? আজকের দিনে যিনি স্থানীয় সরকার মন্ত্রী, দ্যাট মিনস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি পাঠ করে বললেন, একেবারে সংবিধানের রেফারেন্স দিয়ে তিনি পাঠ করে বললেন যে এই আদেশ ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারেন না, কিন্তু সংবিধানের একটা নির্দিষ্ট রেফারেন্স অনুযায়ী এই আদেশটা রাষ্ট্রপতি দিতে পারেন। কে বললেন? আমাকে কোন আদেশ? গণভোট আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। হ্যাঁ, বাস্তবায়ন আদেশ। হ্যাঁ, বাস্তবায়ন আদেশ। এখন আমার কাছে এটা ধরেন একেবারে ডকুমেন্টেড, কারণ ভিডিও তো রয়ে গেছে, ডকুমেন্টেড। এখন দেখেন, আপনি 30 তারিখ বললেন আদেশটা দিতে পারে, রাষ্ট্রপতি দিতে পারে। আদেশ ভুল বা রাইট সেই প্রসঙ্গে আমি আলোচনা করব না, আলোচনাটা হচ্ছে রাষ্ট্রপতি আদেশ দিতে পারে কি পারে না। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে জাস্টিফাই করতেছেন পারেন, এবং এটা উনি একক বক্তব্য না, কিন্তু তিনি তার পাশে যারা বসেছিলেন, সালাউদ্দিন আহমেদ বসেছিলেন, মঈন খান বসেছিলেন, তার স্থায়ী কমিটির লোকজন বসেছিলেন, এরকম একটা ভারী বৈঠকে তিনি এটাকে জাস্টিফাই করলেন পারেন, কিন্তু আপনি সংসদে গিয়ে বললেন এটা পারেন না। এখন ভাই, দুইটা কথাই তো আপনি বললেন, আমাকে বলে দেন আমি কোনটা মানবো। বিশেষ কমিটির যে বৈঠক, সেখানে যদি বিরোধী পক্ষের অংশগ্রহণও থাকে, আপনাদের যে সংস্কার এবং সংশোধন, এই ক্রাইসিসটা, যেটি দুটো এক জিনিস না, আমি বলছেন যে আমি কি সময় পাবো? জি, সম্ভবত খুব বেশি পাবো না। আচ্ছা, আমি ছোট করে বলি। দেখেন, সংস্কার আর সংশোধন দেখেন, সংশোধনে কি হয়েছে? সংশোধন হয়েছে 4র্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম হয়েছে, এটাকে এসে জিয়াউর রহমান এটাকে ডিলিট করে দিল। 5ম সংশোধনী হলো, বহুদলীয় গণতন্ত্রের পতন মোচিত হলো। খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ সরকার এসে 5ম সংশোধনী কি করলো? 5ম সংশোধনী কি করলো বলেন? বাতিল করে দিল। কিভাবে বাতিল করলো? সংসদে বাতিল করলো। সংসদে বাতিল করলো কিভাবে? তার সকল সংসদ সদস্যরা এটাকে ভোট দিয়ে বাতিল করে দিলেন। এখন দেখেন, হাসিনার লিগ্যাল ফ্রেমওয়ার্কে চিন্তা করেন, ধরেন আমাদের আজকের যে থিওরি, সালাউদ্দিন ভাইরা যে থিওরিটা দিচ্ছেন, এই থিওরির ফ্রেমওয়ার্কে চিন্তা করেন, তাহলে এটা যে বাতিল করছে জাস্টিফাইড, কারণ তার মেজরিটি ছিল, মেজরিটির বলে সে বাতিল করে দিয়েছে। এখন দেখেন, সংশোধনের প্রক্রিয়াটাতে সমস্যাটা হচ্ছে এটা, আজকে যে সংশোধনীটা হবে, কালকে এটা এসে আরেকজন বাতিল করে দিতে পারবে। সংস্কার হলে সেটা পারবে না? পারবে, সংস্কার হলেও পারবে, কিন্তু সংস্কারের একটা লিগ্যাল বাইন্ডিং আছে। সংস্কার হইতে হইলে গণভোট লাগবে। আপনি তো বললেন যে, আমি শেষ করি আপু, সংস্কার হইতে হইলে গণভোট লাগবে। আপনি তো বললেন যে গণভোটই বাদ দিয়ে দিয়েছে। ভাই, সেটাই তো আমার তো প্রসঙ্গ, সেটাই। এখন ওই যে গণভোটটা আপনি বাদ দিয়ে দিলে তো আর কিছু করার নাই, তাহলে তার কোনো আলোচনাই থাকে না। এখন গণভোট, আমরা কেন গণভোট করলাম? দেখেন, এই ফর্মুলাটাও সালাউদ্দিন ভাইয়ের দেওয়া। আপনি সংস্কার কমিশনের আলোচনা শোনেন 5 অক্টোবর, পুরো আলোচনাটা ইউটিউবে আছে। যখন পুরো আলোচনা কমিশন যখন দিশাহীন, তখন সবাই তাকিয়ে রইলেন জনাব সালাউদ্দিন আহমেদের দিকে।
তিনি ফর্মুলা দিলেন, কি ফর্মুলা দিলেন? তিনি বললেন সংবিধানের 42-এ বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হইলে গণভোট করা যাবে না, এই কথা কি কোথাও বলা আছে? ফলে যেহেতু গণভোট করা যাবে না, বিশেষ পরিস্থিতি একটা নির্ধারিত কিছু বিষয় আছে, জি ওই বিশেষ পরিস্থিতির বাইরে যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট হতে পারে। কে বললেন? সালাম আগের কথাটা কে বললেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরের কথাটা কে বললেন? তাহলে না, এরপর আমি রেফারেন্স করে দিই। এরপর ধরেন আজকের বাংলাদেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী নিজে গণভোটের পক্ষে কিভাবে ভোট চাইলেন? বললেন 2টা থাকবে সিল, হ্যাঁ না, আপনারা সবাই হ্যাঁতে ভোট দিবেন। ভাই সবকিছুই তো আপনারা করলেন, অসংখ্য রেদার আপনারা আমাদের বলে দেন যে আমরা কোনটা আমি বাবুল ভাই যে প্রশ্ন রেখে একটু বিরতিতে যেতে চাই, যে গণভোট বাদের যে বিষয়টি, এনসিপির এমপি আক্তার হোসেন তিনি বলেছেন যে গণভোটের রায়ের ভিত্তিতে বিএনপি যদি দেশ পরিচালনা করতো তাহলে আমাদের আর কোনো অভিযোগ থাকবে না। তাহসিন রিয়াজও বলছিলেন যে গণভোটটাই আসলে আপনারা বাদ করে দিলেন, সেটি কেন? আমি একটা কথা বলি। তাহসিন রিয়াজ যেটা বলেছে যে একটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আর একটা হলো গণভোট অধ্যাদেশ, দুটো কিন্তু দুইটা বিষয়, ভিন্ন বিষয়। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা যেটা মহাসচিবের প্রেস কনফারেন্সে বলা হয়েছে, এটা তো ইলিগ্যাল না, এটা রাষ্ট্রপতি এটা জারি করতে পারে। আর গণভোটের যে প্রভিশন, এই আদেশ তো এটা তো সংবিধানের মধ্যে নাই, এটা বলা হয়েছে আর কি। হ্যাঁ, তারপর আর জুলাই সনদ এবং গণভোট এটা তো পরস্পর বিপরীতমুখী কোনো ইস্যু না, যেটি সংবিধানের মধ্যে নেই সেটা নিয়ে পজিটিভ আলোচনা এটা বলা হচ্ছে, এটাই বলা হচ্ছে যে গণভোটের ইস্যুটা নাই। হ্যাঁ, গণভোটে আমরা অংশগ্রহণ করেছি, ভোট দিয়েছি, তখনকার বাস্তবতা আসলে নির্বাচনিত হয় না, এটাও সত্য। এটা একটা কৌশলগত ব্যাপারও হতে পারে, যাক, বা এটাকে আপনি নেতিবাচক ভাবে দেখেন, কিন্তু আমার বক্তব্য সেই জায়গা না, আমি জিনিসটাকে পজিটিভলি দেখবো। জুলাই সনদ এবং গণভোট এর মধ্যে কি কোনো বৈপরীত্য আছে বা পার্থক্য আছে? একটু ব্যত্যয় আছে। ব্যত্যয়টা হলো, এবং একটা গণভোটের যে 4টে প্রশ্নের একটা প্রশ্ন হলো যে আমি আপার হাউস করব, এটা একটা অংশ, 100 সদস্যের আপার হাউস করব, এটা আর একটা অংশ, এবং আর একটা অংশ যে পিআর পদ্ধতি করব নাকি সংসদ সদস্যদের পদ্ধতিতে করব, এটাই তো পার্থক্য। শুধুমাত্র পিআর বা সংসদ সদস্য, আর সব কিছু এক। তার মানে একটা কোশ্চেনের আপনি 66% একমত, বাকি 3টা কোশ্চেনের সাথে একমত। এই 33% যে একমত হইলাম না 400 মার্কের মধ্যে, এই 33%-এর জন্য আমরা কি সবাই যুদ্ধ করব? এটাকে যুদ্ধ করব? আমি তো বলছি যে আমি জুলাই সনদের সাথে আছি, এটা আমরা স্বাক্ষর করেছি, এটা আমাদের একটা নৈতিক দায়, কারণ সমস্ত জাতিকে স্বাক্ষর রেখে সবাই মিলে আমরা করেছি, এবং এই জুলাই সনদ বাস্তবায়ন এটা আমরা সকলে মিলে করতে চাই। হ্যাঁ, গণভোটের সাথে জুলাই সনদের যে পার্থক্যটুকু আছে, সেই পার্থক্যের জায়গাটা আমরা কিভাবে মিনিমাইজ করবো, আর এর জন্য আগামী দিনের বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া থেমে থাকবে না। আমি শেষ করি। সংবিধান সংশোধন যে কমিটি তৈরি করেছেন বিরোধী পক্ষকে ছাড়া, সেটার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াতে পারে? তাহসিন রিয়াজ না চাইতেই যদি আমি দিয়ে দেই, হ্যাঁ, তাহলে তাহসিন রিয়াজ এখানে অংশগ্রহণ করলো কি করলো না, সে যেটা চায় আমি যদি সেটা এগ্রি করে দিয়ে দেই, কিন্তু পদ্ধতিটা কি ঠিক হলো বাবুল ভাই? আপনার কাছে কি মনে হয় পদ্ধতিটা কি ঠিক হলো? আমি বলছি না বিরোধী দলকে বাদ দিয়ে করব, বিরোধী দল যেটা চায়, আমার কাছে আজকে যেটা চাইলো, কালকে যদি আমি সেটা দিয়ে দেই, তাহলে এটা নিয়ে তো ডিবেট করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, মেঘনা চাইতে বৃষ্টির মতো যদি হয়ে যায়, মেঘনা চাইতে বৃষ্টি হলে তাহসিন রিয়াজ আপনারা পেয়ে যেতে পারেন, আমি শেষ করি, আপনারা সেটাতে সন্তুষ্ট কতটুকু থাকবেন? আচ্ছা, রিয়াজের কাছে একটু আসি, আপনি একটু বলুন 2024 থেকে 2026 4 আগস্ট সেই সময়টাতে আসলে দাঁড়িয়ে, সেই দিনটাতে আপনার মনের মধ্যে যে বিষয়গুলো কাজ করতো, আজকে 26-এর এই আগস্টে এসে সেই বিষয়গুলো কে কোথায় দেখতে পাচ্ছেন? রিকনসিলিয়েশনের প্রয়োজন অনুভব করছেন কিনা? দেখেন, রিকনসিলিয়েশনের তো এটা একটা বড় আলোচনা আমরা করবো, বাট আমি মানে আসলে ওই যেটা বলছিলাম আপনাকে, যে ওই সময়টাতে আসলে আমাদের ওই সময়টা ইভেন আমাদের রিকল করা উচিত, যে যার রিকনসিলিয়েশনের আলোচনাটা করছি, ঠিক আপনি না 5 আগস্টের আগে আপনি নিজেকে একটু আবিষ্কার করেন, আপনি দেখবেন যে কতটা নির্মম একটা বাস্তবতার সম্মুখীন আমরা ছিলাম। আমি জানি না, মানে ওই সময়টায় সবারই আমার মনে হয় যে একটাই ভাবনা ছিল, যে এরকম একটা জালিমশাহী, এরকম একটা গজব, এরকম একটা নিকৃষ্ট শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই, এবং এই সমস্ত মানে যাদের ন্যূনতম মানবতা নাই, যারা হাজার হাজার লোককে এইভাবে করে গুলি করে মেরে ফেলতে পারে, তাদের সাথে আসলে রিকনসিলিয়েশনের প্রসেস তো আসলে এখন আমরা এসে আলোচনা করছি। আপনি কি একদিন মানে একটু ওই দিনটাকে স্মরণ করতে পারেন, যেই দিন আমরা গুলির মুখে, যেই দিন আমরা, আমার মনে আছে 4 আগস্ট আমরা মিরপুর 10 নম্বরে আমাদের অবস্থান ছিল, এবং রীতিমতন সকাল থেকে আমরা এই যে আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের গল্প আমরা করছি, বা যে আওয়ামী লীগের রিকনসিলিয়েশন, আমি বলছিলাম এখন আজকের দিনের কথাই বলছি। দেখেন, সেই আওয়ামী লীগের একটা সিঙ্গেল নেতা আপনি দেখাইতে পারবেন না যার হাতে অস্ত্র ছিল না,
এবং এই অস্ত্র কার বুকে চলেছে বলেন? আপনার এক ছোট ভাই, আপনি খেয়াল করে দেখেন, যেই ছেলেটা মারা গেল সে তো আপনারই তো ভাই, আপনারই তো বোন, পুলিশ সদস্যের আপনারই তো ছেলে মারা পুলিশ সদস্যের ছেলে মারা গেল। ফলে দেখেন এদের রিকনসিলিয়েশনের কথা অ্যাটলিস্ট আজকের দিনে না, মানে আজকের 4 আগস্টের মুহূর্তে দাঁড়ায় রিকনসিলিয়েশন এখন, হ্যাঁ ঠিক আছে, ধরেন আমরা যখন একটা মানে বাস্তব বাংলাদেশের দিকে যখন আমরা তাকাই, তখন তো রিকনসিলিয়েশন একটা প্রসেস, আমাকে সেটা নিয়ে আলোচনা আমি করতে আওয়ামী হবে। লীগের সাথে বলি না, আমি বলছিলাম যে এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে, যে ভুল বোঝাবুঝিগুলো আছে, যেমনটি বাউল ভাই বলছিলেন যে এই ভুল বোঝাবুঝিগুলো থাকা উচিত না বিশেষ বিশেষ ক্ষেত্রে, সেখানে রিকনসিলিয়েশনের প্রয়োজন মনে করেন কিনা? ভুল বোঝাবুঝি আসলেই তো থাকা উচিত না, এবং সেটা থাকার আমি মনে করি যে সেটা হয়তো সামনের দিনে আলোচনার মাধ্যমে আরো বেশি এটা মানে কাছাকাছি চলে আসবে। এবং দেখেন আমরা ওই মিছিলে তো একসাথে ছিলাম, যেই মিছিলে আমরা সবাই নিঃস্ব ছিলাম। খেয়াল করে দেখেন, যেই মিছিলে আমাদের কিছু ছিল না, যেই মিছিলে আমরা আমাদের বাপ মা ভাই বোনদেরকে বাসায় ফিরে রেখে আমরা এমন একটা মানে গন্তব্যে ছুটেছিলাম, মানে ওই যে বলে না, মানে এই মিছিল হচ্ছে উদ্দেশ্যহীন মিছিল, সেই উদ্দেশ্যহীন মিছিলে তো আমি বাবুল ভাই একসাথেই ছিলাম। ফলে আমাদের মধ্যে দূরত্বটা আসলে থাকা উচিত না। এরপরে আসলে আর কোনো আমি আলাপ একই নাই। প্রশ্নটা বাউল ভাইকে আপনার কাছেও রাখতে চাই, আপনি ফিল করেন কিনা? শোনেন, জুলাইটা আসলে কি বলবো, অনেক স্মৃতি, অনেক কিছু আমার মনে পড়ে। সারা রাত আমি ঘুমাইনি, মানে 1-1.5 মাস ব্যাপী, হ্যাঁ সারা রাত। আপনি দেখবেন ওই সময়গুলো লাল লাল হরফে আমি এমনও আছে যে 1 মিনিট পর পর আমি লিখছি, 1 মিনিট পর পর, এবং সেগুলো মুড়িমুড়কির মতো মানুষ, সেগুলো ভোর রাত পর্যন্ত, সকাল পর্যন্ত, কখনো কখনো মিটিং। আমার চেয়ারম্যান বারবার যখন ইলেকট্রিসিটি আপনার ইন্টারনেট বিটগুলো আপনি কীভাবে উনি আমাকে আবিষ্কার করলেন আমি জানি না, এবং আমাকে একটা নাম্বার পাঠালেন, সেই নাম্বারে আমি ইসে থেকে যখন হেলিকপ্টারে গুলি করে গ্রিন রোড থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা ছিল ওইখান থেকে দেখলাম আমার মানে চোখের সামনে একটা ছেলেকে কিভাবে একটা মানে টার্গেট করে গুলি করে ফেলে দিল, মাথার খুলি টুলি উড়ে গেল, তাকে নিয়ে গেল, কিন্তু বাচ্চারা ছেলেরা এখান থেকে সরছে না, মানে ব্যবজাবন আগুন। মানে এটা হলো একটা ব্যাপার। তো আর একটা ব্যাপার যে মানে কি বলবো, মানে এই যে দিনগুলা, দুর্বিষহ দিনগুলা, স্মৃতিগুলা, নির্মমতাগুলা, এগুলো না দেখে দেখে আমরা মনে হচ্ছে যে একটা মানে রোবট হয়ে গেছি। কি আমাদের জীবনের কি মূল্য আছে, আমাদের বেঁচে থেকেই কি লাভ আছে, এইরকম অনুভূতি মানে হয়ে গেছিল আসলে, মানে উদ্ভ্রান্তের মতো মনে হতো কখনো কখনো। এবং এই যে 5 তারিখ আসবে, মানে এটা যে একটা কি প্রাপ্তি এই জাতির, সত্যিকার অর্থেই মানে আমার মনে হয় আমার জীবনে, আমার জীবনের মানে কি বলবো, মানে জন্মের পরে বা আমার বুদ্ধি হওয়ার পরে এইরকম মানে আবেগ। আমি শুরুতে ভাই বলছিলাম যে সেই অভ্যুত্থানের মূল যে লক্ষ্যগুলো ছিল, যে রাষ্ট্রের সংস্কার, গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাত্রা এবং সংবিধানের সংশোধন বা সংস্কার যেটাই বলি না কেন, সেই জায়গাটাতে নিয়ে এখন এক্সিস্টিং দলগুলোর মধ্যে যে ভুল বোঝাবুঝির জায়গা আছে, সেটা নিয়ে আপনি রিকনসিলিয়েশন প্রয়োজন মনে করেন? মানে বাউল ভাইয়ের ইমোশনাল বক্তব্যটা শুনতেই আমার আজকে অনেক বেশি আগ্রহ লাগতেছে অনেস্টলি। না কারণ আমি চিন্তা করতে পারবেন না, বুঝছেন, এই যে বিগত, আমি বলবো আপনি যেটা শুনতে চান, বিগত এই 17 বছরের ফ্যাসিবাদী যে জীবন আমাদের কিভাবে কেটেছে, ইউ ক্যান মানে ইমাজিন। কারণ আমি এমনও দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব, আমার আত্মীয় পরিজন আমাকে অ্যাভয়েড করেছে, যাদের বাড়িতে আমার দাওয়াত পাওয়ার কথা সামাজিক অনুষ্ঠানে আমি পাইনি, ভয়ে। এখনকার চিত্র তো এটা কি একবার একটু ভাবা যায়, মানে আমার কাছের একজন আত্মীয় পলিটিক্যাল কারণে আমাকে দাওয়াত দেন, আমার স্ত্রী একজন চাকরিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, তিনি নিগ্রহের শিকার হয়েছেন পারিবারিক। আমার সন্তান মানে পরীক্ষা, মানে এই সময়টায় এসএসসি পরীক্ষা, তার সে বাসায় থাকবে, মানে দেখতে স্বাস্থ্য টাস্থ্য একটু, তার গঠন প্রক্রিয়া বড়, না বলে যে তোমার বাবার বদলে তুমি চলো, মানে পরীক্ষার মধ্যে এরকম নিজে বাসায় ডিবি অফিস বসে রয়েছে। আওয়ামী লীগ এসে হামলা করবে, রুমিন ফারহানা বাসায় যেদিন হামলা করলো, আমার স্ত্রী বাসায় থাকতে পারে না, গ্রামে থেকে আমার মাকে এনে, আমার বড় বোনকে এনে আমার বাসায় রাখতে হয়েছে এই বাস্তবতার মধ্যে। তারপরে আরও অনেক বেদনাদায়ক অনেকগুলো ব্যাপার আছে, যে ব্যাপারগুলো যদি আসলে বলি না, অনেকে আমাদের সাথে ছবিও তুলতে চায় নাই ভয়ে, যারা আমাদের সরকারি চাকরি করে বন্ধু বান্ধব। দিস ইজ রিয়েলিটি। তো এখনকার পরিস্থিতি তো ভিন্ন, সেই বাস্তবতা এখন বলে তো আর লাভ নেই। তো যাই হোক, জুলাই আমাদের মর্যাদা দিয়েছে, সম্মান। কে কীভাবে দেখলো আমি জানি না, আমি জুলাইকে রেসপেক্ট করব। আমার জীবনে যত কিছু অর্জন এবং যত আনন্দের মুহূর্ত, তার মধ্যে জুলাই ইজ দ্য বেস্ট। আর আপনি যে 10 সেকেন্ডে বলি, আপনি যে কথা বলেছেন বিভেদ বিভাজন, এটা
এই জায়গায় আসা কাম্য না আমি বিশ্বাস করি, এবং আমি সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদের প্রতি আমি অনুরোধ করব যে আমরা আলোচনা করবো। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে শফিকুর রহমান সাহেবের বাসায় গিয়েছেন, নাহিদ সাহেবের বাসায় গিয়েছেন, যেই যাত্রাটা শুরু হয়েছিল আমরা বিশ্বাস করি যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা করে কথা বলে এই যে যে গ্যাপ ট্যাপগুলো আছে যাতে আমাদের জাতীয় অস্তিত্ব, আমাদের জুলাই বিপন্ন না হয়, ব্যাহত না হয় ফ্যাসিবাদী শক্তি, এর সুযোগটা যাতে গ্রহণ করতে অসংখ্য না পারে। ধন্যবাদ আপনাদের দুজনকে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ যারা ছিলেন আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।